Hello student, welcome to my channel Nasi Studio. স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10 জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। মাধ্যমিকের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটা চ্যাপ্টার। এই অধ্যায়ে পড়ার জন্য তোমাদেরকে মনে করতে হবে ক্লাস 9 প্রথম অধ্যায়ে তোমরা যে জীবনের বা জীবের বৈশিষ্ট্যগুলো পড়েছো, বেসিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হবে। সেই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা কি? সেই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা হচ্ছে সংবেদনশীলতা। সংবেদনশীলতা বা উত্তেজিতা। এই সংবেদনশীলতা বা উত্তেজিতটা কি? সংবেদনশীলতা বা উত্তেজিত হচ্ছে কোনো উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের ধর্মকে বলা হয় সংবেদনশীলতা বা উত্তেজিত। অর্থাৎ জীব মাত্রে কি করবে? কোনো উদ্দীপকের দরুন বা কোনো উদ্দীপকের প্রভাবে সাড়া প্রদান করবে। যেমন ধরো, কোনো গরম জিনিসে তোমার হাত পড়েছে, সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নিবে। চোখে আলো পড়েছে, চোখটার সঙ্গে সঙ্গে বন্ধ করে নিবে। যদি কেউ বিষ পান করে নেয় তাহলে সে বিষের জন্য ছটফট করবে, তাই না? তো এই যে গরম জিনিস, তারপর আলো, তারপর বিষ, এগুলোই হচ্ছে কি উদ্দীপক। আর এই সমস্ত উদ্দীপকগুলো যখন আমাদের দেহে এসে পড়বে তখন আমরা কি করব? তার বিরুদ্ধে একটা সাড়া প্রদান করব। তো সে সাড়া প্রদানের ধর্মটাকে বলা হয় সংবেদনশীলতা বা উত্তেজিতা। অর্থাৎ সংবেদনশীলতা বা উত্তেজিতা কাকে বলে? জীবের সাড়া প্রদানের ধর্মকে উত্তেজিতা বলে বা সংবেদনশীলতা বলে, তাই না? এবার জীবেরা সাড়া প্রদান করবে কেন? কারণ কিছু বল থাকে, কিছু প্রভাবক থাকে, যে প্রভাবকগুলোর জন্য জীবেরা সাড়া প্রদান করবে। তো সেই প্রভাবকগুলোকে কি বলা হয়? সেই প্রভাবকগুলোকে বলা হয় উদ্দীপক। উদ্দীপক অর্থাৎ উদ্দীপক হচ্ছে এমন কিছু প্রভাবক বা বল যা জীবদেহে পড়লে বা জীবদেহে উৎপন্ন হলে কিভাবে জীবেরা সাড়া প্রদান করবে। সেই বল বা প্রভাবকগুলোকে বলা হয় উদ্দীপক। যেমন উষ্ণতা, আলো, বিষ, কোনো রাসায়নিক পদার্থ অথবা আমাদের দেহের হরমোন। এই উষ্ণতা, আলো, কেমিক্যাল, বিষ বা হরমোন, এই সমস্ত কিছু হচ্ছে উদ্দীপক। এগুলো যখন আমাদের বডিতে এসে পড়বে বা আমাদের বডিতে তৈরি হবে তখনই আমরা কি করব? সাড়া প্রদান করব। তো ওই সমস্ত প্রভাবগুলোকে বলা হয় কি উদ্দীপক। উদ্দীপকের ডেফিনেশনে কি? যেসব প্রভাবকের ফলে জীবেরা সাড়া প্রদান করে, সাড়া প্রদান করে তাদের উদ্দীপক বলা হয়। এবার সব ক্ষেত্রে আমরা কথাটা উচ্চারণ করছি জীবেরা। জীবেরা বলতে করে যাদের মধ্যে জীবন আছে বা প্রাণ আছে তাদেরকে আমরা জীবেরা বলছি বা জীব বলছি। এবার এই জীবগুলো মূলত দুই প্রকার, তাই না? এক ধরনের জীব হচ্ছে প্রাণী, আর এক ধরনের হচ্ছে উদ্ভিদ। তো প্রাণী বলতে আমরা মানুষ, গরু, ছাগল, ভেড়া, কুকুর, অন্যান্য সামুদ্রিক জীবগুলো আছে যারা সমস্ত কিছু হচ্ছে প্রাণী। এই প্রাণীগুলো যখন সাড়া প্রদান করে বা সংবেদনশীলতার ধর্মটা দেখায় তখন আমরা খুব সহজে বুঝতে পারি। যেমন ধরো, চোখে আলো পড়লে চোখটা বন্ধ করলে সহজে বোঝা যায় হ্যাঁ সেই প্রাণীটা চোখ বন্ধ করেছে। গরম জিনিসে হাত পড়লে হাতটা আমরা সরিয়ে নিই, সেখান থেকে বুঝতে পারি যে এখানে আমাদের সাড়া প্রদান হয়েছে, তাই না? অথবা কোনো বিষ বা অ্যাসিড আমাদের দেহে পড়ে গেলে অ্যাসিডের ধরুন আমরা ছটফট করি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আমরা সাড়া প্রদান করছি। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি করে বুঝবো? তো উদ্ভিদেরও যে প্রাণ আছে, উদ্ভিদেরও যে এক প্রকার জীব, সেটা প্রথম কে বলেছিল? অবশ্যই একজন বাঙালি সায়েন্টিস্ট ছিল, তিনি ছিলেন আচার্য জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসু ইনি সর্বপ্রথম কি বলেছিলেন? ইনি বলেছিলেন যে উদ্ভিদেরও প্রাণীদের মতোই উদ্দীপকের প্রভাবে সাড়া প্রদান করে, অর্থাৎ উদ্ভিদদেরও সংবেদনশীলতা ধর্ম আছে, তাই না?
এই যে উদ্ভিদের সংবেদনশীলতা ধর্মের জন্য তিনি কি করেছিলেন, একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন। সেই যন্ত্রটার নাম কি? সেই যন্ত্রটার নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফ। ক্রেস্কোগ্রাফ। এই ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে তিনি উদ্ভিদের সংবেদনশীলতা ধর্মটা ব্যাখ্যা করেছিলেন বা পর্যবেক্ষণ করেছিলেন। কিভাবে? এই ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে তিনি দুটো টবে গাছ নিয়েছিলেন এবং সেই গাছগুলোতে কি করেছিল, যে কেমিক্যাল দিয়েছে, ইলেকট্রিক দিয়েছে, হিট দিয়েছে, সার দিয়েছে, বিষ দিয়ে, এই সমস্ত কিছু দেওয়ার ফলে দেখলো যে ওই সমস্ত কিছুর ফলে উদ্ভিদেরা কি করছে, সাড়া প্রদান করছে। যেমন ধরো তিনি একটা বিষ ব্যবহার করেছিল, ব্রোমাইড বিষ। যে বিষটা প্রয়োগ করার ফলে তিনি দেখলেন যে গাছটা সিঞ্জ হয়ে গেছে, স্প্যাজাম, শুকিয়ে গেছে, শুকিয়ে গাছটা মারা গেল। এবং অন্য একটা টবে গাছে তিনি সেই ব্রোমাইড বিষটা দেয়নি, যার ফলে গাছটা জীবিত আছে। তো এই পরীক্ষা থেকে তিনি এটা ব্যাখ্যা করলেন যে উদ্ভিদেরাও কি করে, সংবেদনশীলতায় ধর্ম দেখায় বা উদ্দীপকের প্রভাবে তারা সাড়া প্রদান করে। এছাড়াও তিনি আরেকটা যন্ত্র আবিষ্কার করেছিলেন, সেটা হলো কি, সেটা হলো রেজোনেন্ট রেকর্ডার। রেজোনেন্ট রেকর্ডার এর সাহায্যে তিনি উদ্ভিদেরা যে প্রতিবর্ত ক্রিয়া করে, আমরা যেমন প্রতিবর্ত ক্রিয়া হয়, অনিচ্ছাকৃতভাবে কিছু কাজ হয়ে যায়, সেই ধরনের ক্রিয়া উদ্ভিদদের ক্ষেত্রেও দেখা যায়। এই দুটো যন্ত্রের সাহায্যে তিনি এটা প্রমাণ করলেন যে উদ্ভিদেরাও সাড়া প্রদান করে। এটা তো তিনি বলে দিলেন। স্বাভাবিকভাবে যদি তুমি দেখো, তোমার গার্ডেন যদি থাকে, বাড়ির উঠোনে গার্ডেন গার্ডেন আছে, বাগান আছে, সেই বাগানে একটা দুটো ফুলের গাছ আছে। একটা ফুলের গাছকে তুমি খুব যত্ন নিচ্ছ, তাকে তো তুমি মিউজিক শোনাচ্ছ, ওকে সকালবেলায় জল দিচ্ছ, খুবই যত্ন নিচ্ছ। এবং পাশে একটা গাছ আছে, যে গাছটাকে তুমি যত্ন নিচ্ছ না। তাহলে দেখবে যে গাছে তুমি যত্ন নিচ্ছ, সেই গাছটার বৃদ্ধি খুব সুন্দর হবে, যথাযথ হবে। এবং যে গাছটাকে তুমি যত্ন নিচ্ছ না, সে গাছের বৃদ্ধি বা ফলন সেরকম হবে না। ঠিক আছে? এই কথাটা কে বলেছিল? এই কথাটা বলেছিলেন আচার্য জগদীশ চন্দ্র বসু। এটা তিনি বলে দেন। তো আমাদের স্বচক্ষে কিছু উদ্ভিদ আছে যাদের ক্ষেত্রে আমরা ওই সাড়া প্রদানের ধর্মটা দেখতে পাই। সেই উদ্ভিদগুলোর মধ্যে প্রথম উদ্ভিদ হচ্ছে গিয়ে লজ্জাপতি। আমাদের এলাকায় অনেক পাওয়া যায় এটা, লজ্জাপতি গাছ। হয়তো তোমরা সবাই সেটা দেখেছো, তাই না? তো লজ্জাপতি গাছ বা একে বলা হয় টাচ মি নট প্লান্ট বা সাই প্লান্ট। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে মাইমোসা পুডিকা। যদি বিজ্ঞানসম্মত নামটা দেখি, তাহলে বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মাইমোসা পুডিকা। এই যে লজ্জাপতি গাছ আছে, লজ্জাপতি গাছকে যদি আমরা স্পর্শ করি, তাহলে কি হবে? লজ্জাপতি গাছের পাতাগুলো মুদে যাবে, তাই না? কেন মুদে যায়? কারণ যখন আমরা স্পর্শ করি, তখন লজ্জাপতির পাতা যেখানে থাকে, ধরো এরকম থাকে, তো এরকম পাতা আছে। এবার যখন লজ্জাপতির পাতা আমরা স্পর্শ করি এখানে, তখন পাতাগুলো মুদে যায়। কেন মুদে যায়? কারণ এই জায়গাগুলোতে এক ধরনের কোষ থাকে, স্পেসিফিক কোষ থাকে। সেই স্পেসিফিক কোষের নাম হচ্ছে পালভিনাস কোষ। ঠিক আছে? তো লজ্জাপতি গাছে এক ধরনের স্পেসিফিক কোষ থাকে, স্পেসিফিক কোষের নাম হচ্ছে পালভিনাস কোষ। এই পালভিনাস কোষে কি হয়, রসস্ফীতির যে চাপটা থাকে সেটা হ্রাস বৃদ্ধি হয়, কমে যায়, যার জন্য পাতাগুলো মুদে যায়। সেকেন্ডের মধ্যে দেখবে মুদে যাবে, আবার কিছুক্ষণ পর 2 মিনিট বা 2.5 মিনিট পর অটোমেটিক প্রসারিত হয়ে যাবে। তো এটা করার জন্য কোনো যন্ত্রের প্রয়োজন হয় না, এটা আমরা সচক্ষে দেখতে পাই। লজ্জাপতির পাতা যদি আমরা স্পর্শ করি, দেখবে পাতাগুলো অটোমেটিক মুদে যাচ্ছে। এই ধরনের চলনকে কি বলা হয়? যেহেতু স্পর্শ করছি, স্পর্শ করার ফলে মুদে যাচ্ছে, তার জন্য এই ধরনের চলনকে বলা হয় ফিগমোন্যাস্টিক চলন। ফিগমোন্যাস্টিক চলন বা সিসমোন্যাস্টি চলন। সিসমোন্যাস্টিক চলন। ঠিক আছে? তাহলে লজ্জাপতির গাছের পাতায় কি ধরনের চলন আমরা দেখতে পাবো? ফিগমোন্যাস্টিক চলন দেখতে পাবো বা
সিসমোনাস্টিক চলন দেখতে পাবো। এরকম আরেকটা গাছ আছে, সেটার নাম হচ্ছে কি বন চাড়াল। যদিও এই গাছটা আমরা দেখিনি, যদি কেউ দেখে থাকো তাহলে বুঝতে পারবে বা নিজের চোখে দেখতে পারবে যে সেই গাছের কি হয়, দুটো উপপত্র থাকে। বনচাঁড়াল গাছের পাতা যদি ছবিটা আঁকি তাহলে কি রকম হবে, এরকম, এবং এই সাইডে দুটো ছোট্ট করে উপপত্র থাকে, ঠিক আছে। তো এই বনচাঁড়াল উদ্ভিদের এই দুটো পাতা, উপপত্র দুটো, রসের স্ফীতির পার্থক্যের জন্য বা রসের পার্থক্যের জন্য জলে কম বেশি হলে কি হবে, পাখির ডানার মতো একবার নিচে নামবে, একবার উপরে উঠবে। যদি জল বেশি হয়ে যায়, রসস্ফীতি চাপ বেড়ে যায়, তাহলে নিচে নেমে যাবে, আবার রসস্ফীতি চাপ যদি কমে যায় তাহলে উপরে উঠে যাবে। তো এটা পাখির ডানার মতো কি করে ওঠানামা করে, ঠিক আছে। তার জন্য এই বনচাঁড়াল উদ্ভিদকে আরেক কথায় বলা হয় কি ডান্সিং প্লান্ট, ডান্সিং প্লান্ট। এবং এর একটা, এই বনচাঁড়াল উদ্ভিদের একটা বিশেষ আরেকটা নাম আছে, সেই নাম কি, সেই নাম হচ্ছে ইন্ডিয়ান টেলিগ্রাফ। ইন্ডিয়ান টেলিগ্রাফ প্লান্ট, এই দুটো কার নাম, এই দুটো হচ্ছে আমাদের বনচাঁড়াল উদ্ভিদের অপর নাম, ঠিক আছে। তো এই বনচাঁড়াল উদ্ভিদের উপপত্র দুটোতে কি হলো, রসস্ফীতি পার্থক্য হলো, আর এই রসস্ফীতি পার্থক্যের জন্য ওরা ওঠানামা করছে। তো এই ধরনের চলনকে বলা হয় কি প্রকরণ চলন, অর্থাৎ বনচাঁড়াল উদ্ভিদে যে চলনটা দেখা যায় সেই চলনটার নাম হচ্ছে প্রকরণ চলন। তো যদি আমরা প্রকরণ চলনের ডেফিনেশন বলি তাহলে কি হবে, রসস্ফীতি পার্থক্যের জন্য উদ্ভিদের যে প্রকার চলন দেখা যায় তাকে বলা হয় প্রকরণ চলন, ঠিক আছে। এটি হলো আমাদের স্বাভাবিক একটু ইন্ট্রোডাকশন এই অধ্যায় সম্বন্ধে, যেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে উদ্ভিদরা কি করে সংবেদনশীলতা দেখায়, তাই না। উদ্ভিদরা উদ্দীপকের প্রভাবে সাড়া প্রদান করে, সেই সাড়াটা মূলত জীবের প্রাণীদের ক্ষেত্রে কি হয়, দু রকমের হবে। একটা সাড়া হচ্ছে যে শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন হবে, যেটাকে আমরা চলন বলি। আর এক প্রকারের সাড়া দেবে, সেটা কি এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে যাবে, সেটাকে আমরা গমন বলি। তো যখন উদ্দীপক আসবে, উদ্দীপকের প্রভাবে জীবেরা দুই প্রকার মুভমেন্ট দেখায়, দুই প্রকার সাড়া প্রদান করে, প্রতিক্রিয়া দেখায়। একটা হচ্ছে যে স্থান পরিবর্তন না করে শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করে, আর একটা প্রতিক্রিয়া হচ্ছে কি স্থান পরিবর্তন করে। তো যখন উদ্দীপকের প্রভাবে জীবেরা স্থান পরিবর্তন করবে তখন তাকে আমরা কি বলবো, আচ্ছা, তো কি বললাম যে উদ্দীপকের প্রভাবে যখন জীবেরা স্থান পরিবর্তন করবে, স্থান পরিবর্তন করে প্রতিক্রিয়া দান করবে, তখন সেটাকে আমরা বলবো গমন। গমনের ক্ষেত্রে কি হবে, জীবেরা উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করবে, স্বেচ্ছায় স্থান পরিবর্তন করবে, স্বেচ্ছায় স্থান পরিবর্তন করে। স্বেচ্ছায় কেন বললাম, কারণ ধরো স্থান পরিবর্তন করে তাকে যদি গমন বলি তাহলে কি হবে, গাড়ির গাড়ি যেগুলো আছে, মোটর সাইকেল আছে বা মোটর গাড়ি আছে, ইঞ্জিনগুলো আছে, তারা তো এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাহলে তাদেরকে আমরা জীব বলবো কি, অবশ্যই কখনোই বলবো না। কেন, কারণ তারা নিজের ইচ্ছায় যেতে পারে না, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য কোনো ব্যক্তির প্রয়োজন হয়, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য অন্য কোনো বলের প্রয়োজন হয়। কিন্তু জীবেরা কি করে, জীবেরা নিজে স্থান পরিবর্তন করে, যেহেতু জীবেরা নিজে স্থান পরিবর্তন করে তো সেগুলোকে বলা হয় গমন, ঠিক আছে। তো গমন হচ্ছে যে উদ্দীপকের প্রভাবে জীবেরা যখন স্বেচ্ছায় স্থান পরিবর্তন করবে তখন সেটাকে বলা হয় গমন। আর যখন স্থান পরিবর্তন না করে শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করবে তখন তাকে বলা হয় চলন। তো চলন কি, চলন হচ্ছে স্থান পরিবর্তন না করে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে চলন বলে, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হবে, চলনের ক্ষেত্রে উদ্দীপক আসবে, উদ্দীপকের ফলে শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করবে, এক জায়গায় স্থির থাকবে। যেমন ধরো আমি এই হাত পা নাড়াচ্ছি, হাত পা নাড়ানোটা হচ্ছে আমার চলন, কিন্তু আমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাই তাহলে সেটা হচ্ছে গমন। উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, প্রাণীরা, আমরা যেমন প্রাণীরা আছি, প্রাণীরা কি করবে, তারা চলন,
হাত পা নাড়াতে পারবে, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারবে, আবার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে নিজের ইচ্ছায়। তাই প্রাণীদের ক্ষেত্রে গমন আর চলন এই দুটোই দেখা যায়। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কি হবে স্যার? উদ্ভিদরা তো এক জায়গায় স্থির থাকে, ওরা তো আর যেতে পারে না, তাই না? তো উদ্ভিদের ক্ষেত্রে কি দেখা যাবে? এই চলন দেখা যায়। তো উদ্ভিদের মেইনলি যে সংবেদনশীলতা সাড়া প্রদানের ধর্মটা দেখায়, সেটা হচ্ছে মূলত এই চলনের মাধ্যমে তারা এই ধর্মটা প্রদর্শন করে। ঠিক আছে, আজকের মতো এটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা উদ্ভিদের চলন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ।